ওয়াশিংটন ডিসিতে আইএমএফের সংবাদ সম্মেলন হয়েছে আজ, বা সেখানে বলা হলো প্রশ্নের জবাবে বাংলাদেশের রাজস্ব আয় উদ্বেগজনক আদায়ের হিসেবে বিশ্বের সর্বনিম্ন দেশগুলোর একটি। গত 3 বছরে এটি উদ্বেগজনক হারে কমেছে। নতুন অর্থায়ন নিয়ে এখনও সরকারের সঙ্গে আলোচনা চলছে। অর্থমন্ত্রী গভর্নর তারা এখন ওয়াশিংটন ডিসিতেই অবস্থান করছেন। এদিকে এনবিআর-এর রেগুলার সক্ষমতাই বেশি নয়, যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে আগামী বছর তাদের 6.5 লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে। এটা কি বাস্তবসম্মত কিনা, কিভাবে হবে এই রাজস্ব আদায়? এখন পর্যন্ত 3 থেকে 3.5 লাখ কোটির বেশি কিন্তু এক্সপিরিয়েন্স নেই। এখানে একটা কথা বলে রাখি, যে আগের বিতর্কে যে জিনিসটা উঠে এসেছে যে সরকারের সমালোচনা করা, এ প্রসঙ্গে আমি বলি, দেখুন, প্রথম কথা হচ্ছে আমি আর মাসুদ ভাই আমরা দুজনে কিছু বেসরকারি সদস্য বলে আমাদেরকে। আমরা কিন্তু সরকারের সদস্য নয়, সরকারের পার্ট নয়, তাই না? ট্রেজারিতে যারা আছে যারা মিনিস্টার তারাই শুধুমাত্র সরকারি লোক ওখানকার, আমরা সবাই বেসরকারি। এবং আজকে বৃহস্পতিবার ছিল হচ্ছে বেসরকারি দিবস। 1 2 সেটা হচ্ছে, যদি এখন বলি দলের বিরুদ্ধে, কারণ আমাদের দলের গুলো এখন ট্রেজারি বেঞ্চে, সো দলের বিরুদ্ধে কিন্তু কথা আমরা বলছি, এবং আমাদের সেই ফ্রিডমটা আমাদের নেতা জনাব তারেক রহমান দিয়ে রেখেছেন। মুনিরুল হক চৌধুরী নিজেই একজন মন্ত্রীকে বলে দিলেন মুখের উপর, যা আপনি তো স্বৈরাচারের মতো কথা বলছেন, সে আমলের মতো সংসদে। এখানে তো আমার বানাই বলবার কিছু নাই। ব্যারিস্টার নওশাদ দলের স্ট্যান্ডের বিরুদ্ধে কথা বলেছে। সো এগুলো হচ্ছে প্রুভেন। শোনেন, এই জিনিসগুলোকে অন্তত আপনাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। শুধু খোঁচা দিয়ে দিয়ে খারাপ জিনিসগুলো বের করা আসলে ঠিক নয়। আপনি আরেকটা কথা বলেছেন, জনগণের সার্বভৌম রায়, জনগণের সার্বভৌম রায় এবং সংসদ সার্বভৌম, এবং সেই অনুযায়ী আমরা করছি। আপনি যদি ব্যালট পেপারটাও দেখেন, একটু যদি দেখেন, ব্যালট পেপারের ঘতে বলা আছে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর রাজনৈতিক সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে, এবং সেটাই আমরা করছি। আপনি জুলাই সনদের যে কোনো ধারায় যেখানে দেখবেন যে নোট অফ ডিসেন্ট আছে, ওখানে একটা লাইন নোট আছে, অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইস্তেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা করতে পারবে। তার মানে কি, যারা মেজরিটি তাদেরকে সেই সার্বভৌম অধিকারটা জুলাই সনদও কিন্তু দিয়ে রেখেছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আপনার ওখানে আসি, সেটা হচ্ছে মর্নিং শোজ দ্য ডে। উনি পারফেক্টলি বলেছেন, আসলে মর্নিং শোজ দ্য ডে। কারণ বিএনপি যতবার ক্ষমতা এসেছে, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় 75 সালে কিচ্ছু শেষ করতে হবে, মানুষ খেতে পারত না, কিন্তু সেইখানে কিন্তু আপনি দেখেছেন যে আমরা খাদ্য পর্যন্ত রপ্তানি করেছি 3 বছর। ওই সময় বেগম খালেদা জিয়ার সময় আপনারা দেখেছেন কিভাবে রিফর্ম হয়েছে, ইকোনমিটা কিভাবে গতি পেয়েছে। আপনি এবারও আমরা বিপদে আছি, তার মানে এই না বিপদটা আমাদের তৈরি, বিপদটা একটা হেরিটেজ আমরা পেয়েছি, আর এটা হচ্ছে গ্লোবাল ইস্যু। এখানে কর আদায়ের যে প্রশ্নটা আপনি করেছেন, এই ব্যাপারটা বোধহয় আমি খুব ভালো বলতে না পারলেও বলতে পারবো একজন কর্পোরেট ফাইন্যান্সের পার্সন হিসেবে। সেটা হচ্ছে বাংলাদেশের যে এর চেয়েও বেশি কর আসতে পারে। ইটস এ ওয়ার্ল্ড হ্যাভেন, আই টেল ইউ, ফর বিজনেস, বিকজ এই একমাত্র দেশ যেখানে কর ফাঁকি খুব ভালোভাবে দেওয়া যায়। তো এইখানে আমাদের যে ট্রানজাকশনগুলো হয়, যে মানির মোবিলাইজেশনগুলো হয়, এগুলোকে আমরা যদি ক্যাশলেস করতে পারি, আপনি যদি খুব পার্শ্ববর্তী দেশ, আপনার ভারতেও যদি যান, দিল্লিতে, আমি যাইনি অনেকদিন ভাই, কিন্তু আমি পত্রিকায় দেখেছি যে সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে তারা চায়ের টাকাও কিন্তু ওই পে ইউ এরকম অনেক সফটওয়্যারের মাধ্যমে তারা পে করছে। তো আমাদের এদেশে ব্যাপক হারে ডলার বলেন, বৈদেশিক ট্রানজাকশন বলেন, এবং লোকাল ট্রানজাকশনগুলোকে আমাদের জাতীয় অর্থনীতিতে আমরা যদি কাউন্ট করতে পারি, 1 2 আমাদের বিশেষ করে যে আপনার কমার্শিয়াল অডিট যেটা হয়, যেটা আমাদের এই দেশে খুবই দুর্বল, সেটা হচ্ছে যেটার উপর কর্পোরেট ট্যাক্সগুলো কর্পোরেট প্রতিষ্ঠানগুলো দেয়, সেখানে যদি তারা নিরপেক্ষতা সত্যিকার অর্থেই পালন করে, সরকারের ট্যাক্স আসবে। আরেকটা হচ্ছে যে আমাদের কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স এখনো আমাদের এক্সপান্ড করবার ব্যাপক পরিস্থিতি আছে এবং সেই অবস্থাও আছে। তৃতীয় হচ্ছে যে বিগত দশকে আমরা যেগুলো দেখেছি যে বিভিন্ন এসআরও দিয়ে কিছু কিছু পছন্দের
ব্যবসায়িক হাউসগুলোকে আমরা বিভিন্ন ক্ষেত্রে শুল্কে ছাড় দিতাম, এই জিনিসগুলো আমাদের ওই পছন্দ অপছন্দ, দলের লোক বাইরের লোক, আমাকে পারপাস সার্ভ করা লোক, এই জিনিসগুলো আমরা যদি একটু অ্যাভয়েড করতে পারি, এটা পারবেন। আপনাদেরও তো পছন্দের লোক আছে, পছন্দের বিজনেসম্যান আছে। আমাদের নেতা জনাব তারেক রহমান এই ক্ষেত্রে খুবই পারঙ্গম আমার মনে হয়েছে, এবং ইনশাল্লাহ আমি গত 17 বছরে তাকে যতটুকু চিনি আমার মনে হয়েছে আমরা আগামীতে। আপনাকে ধন্যবাদ মাসুদ পারভেজ। ঠিক যেই কথাটা শেষ করলাম সেখান থেকে যদি শুরু করি, সরকার এই দলীয়করণ অথবা স্বজনপ্রীতি, এই ট্যাক্স ছাড়ের ক্ষেত্রেও যদি এমনটাকে এই সরকার করতে পারবে? এটার ক্ষেত্রে একটা কথা বলে যেটা শুরু করতে চাই সেটা হচ্ছে, আপনি জানেন যে বিগত এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে উপস্থাপন করেছেন, পত্রিকায় এসেছে $237 বিলিয়ন বাংলাদেশ থেকে বিগত সময় মানি লন্ডারিং হয়েছে। এই টাকা আনার জন্য বিভিন্ন প্রক্রিয়া করা হচ্ছে বলা হচ্ছে, কিন্তু অতীত ইতিহাস বলে যে মানি লন্ডারিং এর টাকা বাংলাদেশে ইতিপূর্বে কখনো ফেরত আসে নাই। ইভেন আপনি এটা দলীয়করণের যে একটা মানে উত্তম নমুনা একটা উপস্থাপিত হয়েছে। আমরা দেখি যে অর্থনীতিবিদরা সাধারণত ব্যাংক বিমা প্রতিষ্ঠানগুলো পরিচালিত করেন, কিন্তু আমার সম্মানিত ভাই আছেন, উনিও জানেন যে বাংলাদেশ ব্যাংকের যাকে গভর্নর করা হয়েছেন তার অর্থনীতির বিষয়ে কতটুকু পড়ালেখা আছে সে ব্যাপারে আপনি হয়তো খোঁজ দিলে জানতে পারবেন। তিনি একজন মানে কর্পোরেট ব্যবসায়ী মানুষ। তো এই অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুধু অ্যাকাউন্টিং এ অনার্স আমরা মনে করি যে এটা হচ্ছে দলীয়করণের একটা উত্তম নমুনা উপস্থাপিত হয়েছে। আমরা মনে করি যে ভিসি নিয়োগ থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রেও এটা দেখেছি। আর যে ভিসি শুধুমাত্র বলেছিল তারেক রহমান যিনি মাননীয় প্রধানমন্ত্রী তাকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেছিলেন, সেই ভিসি বাদে অন্যান্য অনেক ভিসি পরিবর্তন হয়ে গেছে। আমরা ভাইকে আরেকটা বিষয় বলতে চাই যে আমরা বিগত সময়ে এই যে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমরা সংসদে যাচ্ছি, এই জায়গায় কিন্তু আমাদের আজকে যদি ওই সংবিধানই চলমান থাকতো তাহলে আমাদের যাওয়ার সুযোগ ছিল না। ভাই 106-এর কথা বলেছেন সংবিধানের, সেখানে কিন্তু এই পার্লামেন্ট কিভাবে গঠিত হবে, নির্বাচন কবে গঠিত হবে এটা বিষয় ছিল না। ওইটা তাৎক্ষণিক পরিবেশের মধ্যে ওই সময় কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, কিভাবে বাংলাদেশটা পরিচালিত হতে পারে সেই ব্যাপারে রাষ্ট্রপতি শুধুমাত্র অ্যাপিলেট ডিভিশন থেকে একটা পরামর্শ নিয়ে তাৎক্ষণিক বিবেচনা করেছেন। কিন্তু যদি সংবিধানকে ফলো করেন আপনি, তাহলে 90 দিনের মধ্যে অবশ্যই নির্বাচন হওয়ার কথা ছিল, যেটা হয়নি। এই জন্য মনে করি যে গণভোটটি হয়েছে, এই গণভোটটি মূলত আমাদের বর্তমান যে সরকার গঠিত হয়েছে, বর্তমান যে পার্লামেন্ট গঠিত হয়েছে, এই গণভোটই কেবল এটাকে রক্ষা করতে পারে। গণভোটকে যদি আমরা অস্বীকার করি তাহলে কিন্তু সেই গণভোট যে কারণে হয়েছে, জনগণ যে কারণে বলেছেন সেইটাকে আমরা জুলাই সনদ বাস্তবায়নের যে বক্তব্য বলছেন প্রতি পদে পদে করব, কিন্তু দেখেন যে এই জুলাই সনদের মধ্যে বলা ছিল যে সুপ্রিম কোর্টের আলাদা বিচার সচিবালয় হবে, সেটা ওনারা বাতিল করে দিয়েছেন। উনি বলেছিলেন যে সুপ্রিম কোর্টের বিচার নিয়োগের ক্ষেত্রে যাতে আগের মতো দলীয়করণ না হয়, আগের মতো খাইরুল মার্কা বিচারক এসে এই রকমের বাংলাদেশের নিয়মিত যে আমরা দেখি যে নির্বাচনগুলো হয়েছে তত্ত্বাবধায়কের মাধ্যমে, সেগুলো প্রশ্নবিদ্ধ ছিল না, মোটামুটি ভালো ছিল, সেইগুলো যেভাবে নষ্ট করে দিয়েছেন উনি, এই রকমের কেউ এসে যেন দলীয়করণ করে আবার নষ্ট না করে দেয়, এইটাকে নির্ধারণ করার জন্যই মূলত এই গণভোট বা এই জুলাই সনদ হয়েছে, সেটা বাতিল করে দিয়েছেন। এটাকে তারা নতুন ফরম্যাটে নিয়ে আসতে চান। কবে নিয়ে আসবেন, কিভাবে করবেন, আবার নতুন পার্লামেন্ট করে করবেন, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। আরেকটা বিষয় শেষ করতে চাই ভাই, অতীতের কথাও যেমন বলছেন, আমরা ইতিপূর্বে দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়নের কথা বলে যখনই কেউ এই গণতন্ত্রের কথা বলতেন স্বাধীনতা বিরোধী, 71 বিরোধী, চেতনা বিরোধী, এই কথা বলে থামিয়ে দেওয়া হয়েছে, মানুষের গণতন্ত্রের কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছে। আমরা আবার নতুন করে সেই একই কথা কিন্তু শুনতে পাচ্ছি। আমরা বলতে চাই, আমরা চেতনা এটা বহন করতে চাই, দেশকে দুর্নীতিমুক্ত করে, দেশের সকল অর্গানগুলোকে সক্রিয় করে আমরা জনগণকে প্রপার সুবিধাগুলো, মৌলিক অধিকারগুলো মানুষের কাছে পৌঁছে দিয়ে এই কাজকে এগিয়ে নিয়ে যেতে চাই। স্বাধীনতা যুদ্ধের অনেক পরে আমাদের জন্মগ্রহণ, এখানে অনেকেই আমরা যারা আছি, সেই হিসাবে আমরা মনে করি আমরা স্বাধীনতাকে ধারণ করি, বাংলাদেশকে ধারণ করি, বাংলাদেশের সামনের একটি সুন্দর বাংলাদেশকে ধারণ করি, এই ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আর আরেকটা কথা, সলা পরামর্শের কথা ফারুক ভাই বলেছেন, বিরোধী দল যে অধ্যাদেশগুলো কোনো বক্তব্য ছিল না, নোট অফ ডিসেন্ট ছিল না আমাদের, সেইগুলোই আমরা কোনো সরকারের পক্ষে কথা বলেছি। আমাদের অবস্থান, সরকার যে ভালো কাজ করবে আমরা তার পক্ষে, আর যে নেগেটিভ কাজ করবে, গণবিরোধী কাজ করবে তার বিপক্ষে আমরা। এই কারণে যেগুলো আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, গণবিরোধী ফারুক হাসানের কাছে আসতে চাই।